চীন আর জাপান দুটি পুরো আলাদা দেশ, আর দুটোই খুব বড় অর্থব্যবস্থা। একটি দেশের অর্থনীতি চলে বেজিং থেকে, আরেকটি টোকিও থেকে, কিন্তু তাও দুটি দেশের মধ্যে অনেক মিল দেখা যায়। যেমন চীনের অর্থব্যবস্থা বাড়ছে, কিন্তু আগের তুলনায় খুব ধীর গতিতে। আর প্রশ্ন হচ্ছে, তাহলে কি চীন জাপানের মতো অর্থব্যবস্থাও একেবারে হিমঘরে চলে যাবে? কি ভাবছে গোটা বিশ্ব? কিছুদিন আগে অবধি চীনকে নিয়ে বড় বড় আর্টিকেল লেখা হচ্ছিল যে মাত্র কয়েক বছরের মধ্যেই চীন আমেরিকাকে টপকে পৃথিবীর প্রথম অর্থব্যবস্থায় পরিণত হবে। গোল্ডম্যান স্যাচেস অনুমান করেছিল 2030-এর মধ্যে চীন এটি করে ফেলবে, আর ব্লুমবার্গ বলেছিল যে না, এটি 2040-এর মধ্যে করে ফেলবে। কিন্তু এখন যে সিচুয়েশন, তাতে এটা হওয়া এত সহজ বলে মনে হচ্ছে না। নমস্কার, আমি রাজশেখর, আর বংবাস্কেটে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জানাবো এশিয়া মহাদেশের একটি দেশের উত্থান এবং পতনের গল্প। বিশ্বের মহাশক্তিগুলির মধ্যে জাপান ছিল খুব শক্তিশালী একটি দেশ, যার একার বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ টেনে নিয়ে যাচ্ছিল। আর যদি আমেরিকা জাপানের বুকে নিউক্লিয়ার বোমা না ফেলতো, তাহলে হয়তো আজ মহাশক্তি হিসাবে আমেরিকার জায়গায় জাপানকে দেখতাম। আজ তাহলে কেন হঠাৎ করে এই দেশের কথা উঠে আসছে? আসলে ঘটনা হলো, যে ঘটনা বহু পূর্বে জাপানের সাথে ঘটেছিল এবং যার ফলে জাপানের অর্থনীতি চিরনিদ্রায় চলে গিয়েছিল, ঠিক সেরকমইভাবে চীনের সাথে একই রকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যেমন রাষ্ট্রীয় ঋণ, জনসংখ্যা হ্রাস এবং রিয়েল সেক্টরে আপ অ্যান্ড ডাউন। 1990 সালের আগে জাপানের টোকিওর লাক্সারি এলাকা গিনজাতে 1 বর্গমিটার জমির দাম ছিল 1.5 মিলিয়ন, মানে আজকের ডেটে 12.5 কোটি টাকা। ইভেন এই শহরের 2 বর্গ কিলোমিটার এলাকার দাম প্রায় কানাডার দামের সমান ছিল। কিভাবে তারা এত গ্রো করেছিল? অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকির ওপর যে ধ্বংসলীলা চালিয়েছিল আমেরিকা, যার ফলে জাপান পরাজয় স্বীকার করেছিল, আর এর ফলে গোটা জাপান স্তম্ভিত হয়ে পড়েছিল। গোটা দেশের সে সময় দারিদ্রতা এবং মূল্যবৃদ্ধিতে জর্জরিত হয়ে পড়েছিল। কিন্তু যে দেশটি অ্যাটম বোম ফেলেছিল জাপানের ওপর, অর্থাৎ আমেরিকা, তারা জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ডলারের এক্সচেঞ্জ রেট কমিয়ে দিয়েছিল, যার ফলে জাপানি অর্থব্যবস্থা ঘুরে দাঁড়াতে থাকে। আর আমেরিকার এটা করার পেছনে আরও একটি কারণ ছিল, যাতে জাপানে কোনো অবস্থাতে কমিউনিস্ট পার্টি মাথাচাড়া দিয়ে না দাঁড়াতে পারে, তার জন্য তারা এই অর্থনীতি চাঙ্গা করার কার্ড খেলেছিল। আমেরিকা চীনের প্রতি সাহায্যের পেছনেও সেম একই কারণ ছিল। আসলে এরা পৃথিবীর বেশিরভাগ দেশগুলির মধ্যে ক্যাপিটালিস্ট এবং কমিউনিস্টদের মধ্যে শীতযুদ্ধ লাগিয়ে থাকত। জাপান সে সময় এশিয়ার সবথেকে বড় ইকোনমি ছিল। জাপানের টয়োটা কোম্পানি গোটা পৃথিবী ছেড়ে গিয়েছিল। ইভেন জাপানের ভিডিও গেম নিনটেন্দো প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল। আর যেটি না বললেই নয়, জাপানের সোনির ওয়াকম্যান প্রত্যেকটি মানুষের কাছে সেই সময় একটি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছিল। সে সময় বিশ্বের 10টি বড় কোম্পানির নামের মধ্যে প্রথম 8টিই ছিল জাপানের। আর জাপান বিশ্বের আর্থিক মহাশক্তি হতে চেয়েছিল। 1985 সালে জাপান প্লাজা চুক্তি করেছিল, যেখানে ডলারের তুলনায় ইয়ানের দাম বেড়ে গিয়েছিল। এর ফলে জাপানিজরা নিজেদের ধনী ভাবতে শুরু করে, অর্থাৎ তারা আত্ম অহংকারে ভুগতে থাকে। এরই মধ্যে জাপানের কেন্দ্রীয় ব্যাংক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করার জন্য তাদের শেয়ার মার্কেটে ধস নামতে থাকে। আর যার ফলে ওই যেসব প্রপার্টির দাম ইনফ্লুয়েন্স করে বাড়ানো হয়েছিল, তার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে। এই একই ঘটনা আজকাল চীনে দেখা যাচ্ছে, কারণ চীনের প্রপার্টির দাম প্রয়োজনের তুলনায় অনেক বেশি করে রেখেছে। আর যে কোনো সময় এই বাবল ফেটে যেতে পারে। মনে করা হয় চীনের রিয়েল স্টেটের তার যা জিডিপি ছিল, তার তুলনায় প্রায় 2 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। আর সেই সময় জাপানে এটি চীনের তুলনায় অনেক বেশি ছিল। এর ফলে যেটা হয়, নির্মাণ কোম্পানি এবং প্রপার্টি মালিকদের মধ্যে অন্যান্য বড় বড় সংস্থাগুলি ঋণ দিতে দ্বিধাবোধ করে।
ফলে মার্কেটে লেনদেন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। চীনের আরও একটি ঘটনা জাপানের কথা মনে করিয়ে দেয়। চীনের জিডিপির তুলনায় অনেক বেশি ঋণ নেওয়া রয়েছে। অপরদিকে জাপানের আর্থিক সংকট আসার আগে ইকোনমি আউটপুটের তুলনায় ঋণ চীনের তুলনায় অনেক কম ছিল। দুটি দেশের সেম প্রবলেম ছিল, জনসংখ্যার হ্রাসের সমস্যা। হ্যাঁ, চীন গত কয়েক দশক যাবৎ ওয়ান চাইল্ড পলিসির ফলস্বরূপ আজ চীনে জনসংখ্যার হ্রাস পাচ্ছে, আর চীনের অর্থব্যবস্থা বুড়ো হচ্ছে। আর আজকের ডেটে জাপান বিশ্বের দ্বিতীয় বেশি বয়সের মানুষের দেশ। 65+ মানুষ জাপানে প্রায় 30%, আর চীনে সেখানে 14%। আর আগামী 2050-এর মধ্যে চীনও জাপানকে ছুঁয়ে ফেলবে। আর আজকের তারিখে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। তাই এই কথাগুলো কতটা প্রযোজ্য সেটা সময় বলবে। তবে এক্সপার্টরা বলছে যে চীন নাকি জাপানের মতো তাদের অর্থনীতি চিরনিদ্রায় চলে যাবে। আর এটা ঠিক কথা, যদি চীনে এরকম ঘটে তাহলে আখেরে কিন্তু ভারতবর্ষেরই লাভ। কারণ যেসব কোম্পানিগুলি চীনের দরজায় দাঁড়িয়েছিল সেই সব কোম্পানিগুলি কিন্তু ভারতে এসে শিফট করবে। ফলে আগামী দিনে কিন্তু ভারতের অর্থনীতি অনেক বেশি গ্রো করতে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কি মতামত, কারণ আপনাদের মতামত ছাড়া ভিডিও করতে সত্যি ভালো লাগে না। আপনাদের কমেন্ট এলে কমেন্ট করতে খুব ভালো লাগে, আর মোটিভেট হই আপনাদের কমেন্ট করে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে নেবেন। তো দেখা হচ্ছে বন্ধু পরে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।